নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 1 এর কোশ্চেনগুলোর সমাধান করব। তো সমাধান করার আগে তোমাদের বলে রাখি যে তোমাদের আগে যে প্রশ্ন কাঠামো ছিল অর্থাৎ 15, 25, 70 সেটা পরিবর্তিত হয়ে 30, 50, 70-এ পরিণত করা হয়েছে। তো সেই অনুসারে দেখো তোমাদের এখানে একটা প্রশ্ন কাঠামো দেওয়া আছে 50 নাম্বার অনুসারে, সেটা তোমরা দেখে নাও। তো প্রথমে বলেছে একে বেমানান শব্দটি খুঁজে বের করো। একে বলেছে ইলতুৎমিশ, রাজিয়া, ইবন বতুতা, বলবন। বেমানানটা হবে হচ্ছে ইবন বতুতা। তারপর 2 বলেছে খরাজ, খামাস, জিজিয়া, আমির। বেমানানটা হবে হচ্ছে আমির। 3 বলেছে তঙ্কা, মোহর, হুন্ডি, জিতল। বেমানানটা হবে হচ্ছে হুন্ডি। তারপর 4 বলেছে শাহজাহানাবাদ, তুগলকাবাদ, কিলারাই, পিথোর, দৌলতাবাদ। তাহলে বেমানানটা হচ্ছে দৌলতাবাদ। তারপর 5 বলেছে পান্ডুয়া, বুরহানপুর, চট্টগ্রাম, গৌড়টা হবে হচ্ছে চাঁদপুর। তারপর স্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো। খস্তম্ভে 1 বলেছে খলজি বিপ্লব, 2 বলেছে রুমি কৌশল, 3 বলেছে হৌজ, 4 বলেছে দিনেমার, 5 বলেছে সরাব। আর খস্তম্ভে 1 বলেছে ডেনমার্কের অধিবাসী, বিতে বলেছে জল সংরক্ষণ, সিতে বলে কিলবাড়ি, তুর্কি অভিজাতদের ক্ষমতার অবসান, ডিতে বলেছে বাবর, ইতে বলেছে মুদ্রা বিনিময়কারী। তাহলে 1-এরটা সি, 2-এরটা ডি, 3-এরটা বি, 4-এরটা এ আর 5-এরটা ই হবে। তারপর 3 বলেছে শূন্যস্থান পূরণ করা। 1-এরটা বলেছে ঘরঘরার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ড্যাশ। এতে বলেছে রানা সং, পিতে বলেছে ইব্রাহিম লোদি, সিতে বলেছে নসরত শাহ। তাহলে সঠিক অপশানটা হবে অপশান সি, নসরত শাহ। তারপর 3-এর 2 বলেছে জাহাঙ্গীরের বলে শিখ গুরু ড্যাশ প্রাণদণ্ড দেওয়া হয়। এতে বলেছে জয় সিংহকে, বিতে বলেছে অর্জুনকে, সিতে বলেছে হিমুকে। সঠিকটা হচ্ছে অপশান বি, অর্জুনকে। তারপর 3-এর 3 বলেছে রাজপুত নেতাদের মধ্যে মোগল সম্রাটদের সঙ্গে জোট বাঁধেননি রানা ড্যাশ। এতে বলেছে প্রতাপ সিংহ, বিতে বলেছে মান সিংহ, সিতে বলেছে যশবন্ত সিংহ। তাহলে সঠিক অপশানটা হচ্ছে অপশান এ, প্রতাপ সিংহ। তারপর 3-এর 4 বলেছে আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন ড্যাশ। এতে বলেছে টোডামল, বিতে বলে মালিক অম্বর, সিতে বলেছে বৈরাম খান। তাহলে সঠিক অপশানটা হচ্ছে অপশান বি, মালিক অম্বর। তারপর 3-এর 5 বলেছে বিলগ্রামের যুদ্ধ হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে। এতে বলেছে 1539, বিতে বলেছে 1540, সিতে বলেছে 1541। তাহলে সঠিক অপশানটা হচ্ছে অপশান বি, 1540। তারপর 3-এর 6 বলেছে সুলতান হোসেন শাহ ছিলেন ড্যাশ ভক্ত। এতে বলেছে শ্রী চৈতন্যের, বিতে বলেছে বুদ্ধদেবের, সিতে বলেছে শ্রীকৃষ্ণের। তাহলে সঠিকটা হচ্ছে অপশান এ, শ্রী চৈতন্যের। 4-এর 1 বলেছে মোগলরা তৈমুরের বংশধর হিসেবে গর্ববোধ করত কেন? বাবরের পিতা ছিলেন চাগতাই তুর্কি বংশের মানুষ। এই বংশের প্রধান নেতা ছিলেন তৈমুর লং। বাবর ও তার বংশধররা নিজেদের তৈমুরীয় বলে গর্ববোধ করতেন। 4-এর 2 বলেছে হুমায়ুনকে এক সময় ভারত ছেড়ে চলে যেতে হয়েছিল কেন? 39 খ্রিস্টাব্দে বিহারের চৌসার যুদ্ধে এবং 1540 খ্রিস্টাব্দে কনৌজের নিকটবর্তী বিলগ্রামের যুদ্ধে পরপর দুবার শের শাহের কাছে পরাজিত হয়ে হুমায়ুন ভারত ত্যাগ করতে বাধ্য হন। তারপর 4-এর 3 মহেশ দাসের নাম বীরবল হয়েছিল কেন? বীরবলের জন্ম হয় মধ্যপ্রদেশের একটি ব্রাহ্মণ পরিবারে। তার নাম ছিল মহেশ দাস। তার বুদ্ধি ধরেই তিনি আকবরের সভায় স্থান পেয়েছিলেন। আকবর তার নাম দেন বীরবল। এখানে বীর এবং বল শব্দগুলি বুদ্ধির জোর বোঝাতে ব্যবহার করা হয়। তারপর 4-এর 4 ঔরঙ্গজেবের আমলে বাংলায় সামুদ্রিক বাণিজ্যের উন্নতির একটি কারণ লেখো। শাসনের শুরুতেই ঔরঙ্গজেব উত্তর পূর্ব সীমান্তবর্তী এলাকাগুলিতে সাম্রাজ্য বিস্তারে মনোনিবেশ করেছিলেন। অসমের অহোম শাসককে প্রথমে দমন করা গেলেও তা খুব বেশি দিন স্থায়ী হয়নি। মুঘলরা চট্টগ্রাম বন্দর দখল করে বাংলাকে পর্তুগিজ জলদস্যুদের আক্রমণের হাত থেকে রক্ষা করে সামুদ্রিক বাণিজ্যের পথ প্রশস্ত হয়। 4-এর 5 যাবতী বলতে কি বোঝো? জরিপের ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করার পদ্ধতিকে বলা হয় যাবতী। এবার 5-এর 1 দিল্লির সুলতানদের কখন খলিফার অনুমোদন দরকার হতো? দিল্লির সুলতানদের কখনো কখনো খলিফার অনুমোদন প্রয়োজন হতো গ্রহণযোগ্যতা লাভে। অনেক সময় নতুন সুলতানকে কেউ মানতে চাইত না। ঘন ঘন বিদ্রোহের জেরবার সুলতান তখন খলিফার অনুমোদন নিয়ে প্রজাদের কাছে গ্রহণযোগ্য হতে চাইতেন।
সুলতানে উন্নীত হতে অনেক সময় তুর্কি সেনাপতি বা নেতা সুলতানকে হটিয়ে নিজেই সুলতান হয়ে বসতেন, তখনও খলিফার অনুমোদন প্রয়োজন হতো। আবার 5-2 সুলতান রাজিয়ার সমর্থক কারা? সুলতান রাজিয়ার সমর্থক ছিলেন সেনাবাহিনী, অভিজাতদের একাংশ ও দিল্লির সাধারণ মানুষ। দিল্লির বাইরে থাকা তুর্কি অভিজাতরা প্রথম থেকেই রাজিয়ার বিরোধী ছিলেন। অতুর্কি অভিজাতদের গুরুত্ব দেওয়ায় দিল্লির তুর্কি অভিজাতরাও রাজিয়ার বিরোধিতা করতে থাকে। এছাড়া রাজপুত শক্তিও রাজিয়ার বিরোধী ছিল। তারপর 5-3 সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল? 1. উত্তরাধিকারী সমস্যা। ইলতুৎমিশ ছিলেন কুতুবউদ্দিনের জামাই, তাই অনেকেই তাকে কুতুবউদ্দিনের উত্তরাধিকারী হিসাবে মেনে নেননি। 2. আমিরদের বিদ্রোহ। ইলতুৎমিশের সময় দিল্লির সুলতানের বিরুদ্ধে কয়েকজন আমির প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেন, আর কয়েকজন গোপনে ষড়যন্ত্রে লিপ্ত হন। 3. বৈদেশিক সমস্যা। সিন্ধুর শাসনকর্তা নাসিরউদ্দিন কুবাচা মুলতান থেকে এসে লাহোর এবং পাঞ্জাবের কিয়দংশ দখল করে নেন। তাজউদ্দিন ইলদুজো গজনির শাসনকর্তা এ সময় ভারতবর্ষের ওপর সার্বভৌমত্ব দাবি করতে থাকেন। 5-4 মোগল কারা? উৎপত্তি। মঙ্গ থেকে মোগল এবং মঙ্গল থেকে মোগল শব্দের উৎপত্তি ঘটেছে। আদি বাসস্থান। মঙ্গলদের আদি বাসস্থান ছিল মধ্য এশিয়ার মঙ্গোলিয়ায়। মঙ্গল সাম্রাজ্য প্রতিষ্ঠা। চেঙ্গিস খাঁ বিভিন্ন মঙ্গল উপজাতিকে জোটবদ্ধ করেন। তিনি তাতারদের পরাজিত করে মঙ্গল সাম্রাজ্য গড়ে তোলেন। বাবর ও মোগল বংশ। ইতিহাসে বাবর প্রতিষ্ঠিত রাজবংশের নাম দেন মোগল। পিতার দিক থেকে তিনি ছিলেন তৈমুরের অধস্তন পঞ্চম পুরুষ, আর মাতার দিক থেকে ছিলেন চেঙ্গিস খানের অধস্তন চতুর্দশ পুরুষ। তারপর 5-5 পাট্টা ও কবুলিয়ত কি? পাট্টা জমির পরিমাণ, প্রজার নাম, সত্ত্ব ও দেয় রাজস্বের উল্লেখ করে সরকার প্রজাকে একটি দলিল দিত, একে বলা হয় পাট্টা। কবুলিয়ত কৃষক তার জমি থেকে সরকারের প্রাপ্য রাজস্ব নিয়মিত মিটিয়ে দেওয়ার কথা উল্লেখ করে একটি অঙ্গীকারপত্র জমা দিত, একে বলা হয় কবুলিয়ত। 5-6 বাণিজ্যিক চাষ বলতে কী বোঝো? ইউরোপীয় বণিকরা ভারতীয় দালালদের মাধ্যমে কাজ করত। তারা দালালদের দাদন, অগ্রিম অর্থ বা কাঁচামাল দিয়ে দিত, যা দিয়ে ভারতীয় কারিগররা ইউরোপীয় বণিকদের চাহিদামতো জিনিস বানিয়ে দিত। ইউরোপীয় কোম্পানিগুলোর যাতায়াতের ফলে বাংলাদেশের চাষিরা কোনো কোনো ক্ষেত্রে ধান ছেড়ে আফিম ও রেশম চাষ করতে শুরু করে। এইভাবে বাজারে ফসল বেচে লাভ করার জন্য যে চাষ করা হতো তাকে বলে বাণিজ্যিক চাষ। তারপর 5-6 অথবা হুন্ডি কি? কি শাসকদের আমলে কাগজের ব্যবহার শুরু হলে সরাফরা হুন্ডি নামে এক ধরনের কাগজ চালু করেছিলেন। বণিকরা কোনো এক জায়গায় সরাফকে টাকা জমা দিয়ে সেই কাগজ কিনে নিয়ে অন্য জায়গায় তা প্রয়োজন মতো ভাঙিয়ে নিত। এতে বণিকদের এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা নিয়ে যাওয়ার খুব সুবিধা হয়েছিল। তারপর 6-1 আলাউদ্দিন খলজি কিভাবে মঙ্গল আক্রমণের মোকাবিলা করেছিলেন? আলাউদ্দিন খলজির সময়ে দিল্লির সুলতানি দুবার মঙ্গলদের দ্বারা আক্রান্ত হয়েছিল। এই জন্য তিনি মঙ্গল আক্রমণ মোকাবিলায় কয়েকটি ব্যবস্থা গ্রহণ করেন, যেমন 1 দুর্গ নির্মাণ ও সংস্কার। উত্তর পশ্চিম সীমান্ত সুরক্ষার জন্য পাঞ্জাব, মুলতান, সিন্ধু অঞ্চলে কয়েকটি নতুন দুর্গ নির্মাণ করেন এবং পুরনো দুর্গগুলিকে সংস্কার করেন। 2 সামরিক ঘাঁটি স্থাপন। সামান দীপালপুরে 2টি বড় সামরিক ঘাঁটি স্থাপন করেন। 3 নতুন শহর তৈরি। সৈনিকদের থাকার জন্য সিরি নামে একটি নতুন শহর তৈরি করেন। 4 সীমান্ত রক্ষার দায়িত্ব। পাঞ্জাবের শাসনকর্তা গাজী মালিককে মঙ্গল আক্রমণের মোকাবিলায় সীমান্ত রক্ষার দায়িত্ব দেন। তারপর 6-2 মোগলরা কেন নিজেদের বাদশাহ বলতো? অর্থ বাদশাহ বা পাদশাহ একটি ফার্সি শব্দ। পাদ শব্দের অর্থ প্রভু এবং শাহ শব্দের অর্থ শাসক। বাদশাহ বলার কারণ পাদ এবং শাহ দুটি শব্দেরই অর্থ কাছাকাছি হওয়া সত্ত্বেও একই সঙ্গে ব্যবহার করা হয়েছে। এই যুক্ত শব্দ পাদশাহ বা বাদশাহ এর মাধ্যমে মোগল শাসকরা যে খুব শক্তিশালী তা বোঝাতে চাওয়া হয়েছিল। কাবুলে থাকাকালীন বাবর বাদশাহ উপাধি নিয়েছিলেন 1507 খ্রিস্টাব্দ। তারপর 6-3 কেন সুলতানদের সময়কার পুরনো দিল্লি আস্তে আস্তে ক্ষয় হয়েছিল? 14 শতকের দ্বিতীয়ার্ধে তুর্কি বংশীয় শাসক ফিরোজ শাহ তুগলক গড়ে তোলেন
ফিরোজাবাদ শহর। ফিরোজ শাহ কোটলাকে ঘিরে গড়ে ওঠে এই ফিরোজাবাদ শহর। যমুনা নদীর পাড় বরাবর গড়ে ওঠায় এই শহরে জলের সমস্যা ছিল না। নদীপথে বয়ে আনা নানা জিনিস কম খরচে শহরের লোকেদের কাছে পৌঁছে দেওয়া যেত। ফলে পুরনো দিল্লির বা কুতুব দিল্লির গরিমা আস্তে আস্তে ম্লান হতে থাকে। 6-4 ইকতা কি সুলতানরা কেন ইকতা ব্যবস্থা চালু করেছিলেন? ইকতার পরিচয় রাজস্ব লাভ এবং সামরিক সাহায্য লাভের বিনিময়ে অথবা বীরত্বের পুরস্কার স্বরূপ সুলতানি সাম্রাজ্যে যেসব অঞ্চল বিভিন্ন ব্যক্তিকে প্রদান করা হয় সেই সব অঞ্চলগুলিকে বলা হতো ইকতা, আর ইকতা প্রাপককে বলা হতো ইকতাদার বা মাকতি বা ওয়ালি। ইকতা ব্যবস্থা চালু করার কারণ রাজস্ব আদায়। সুলতানি সাম্রাজ্যের দূরবর্তী অঞ্চলগুলি থেকে রাজস্ব আদায় করার জন্যই মূলত ইকতা সৃষ্টি করা হয়েছিল। 2. সামরিক বাহিনী পোষণ। ইকতাদারকে ইকতার আয়ে সামরিক বাহিনী পোষণ করতে বলা হয়। উদ্দেশ্য, প্রয়োজনের সময় ইকতাদার সৈন্য নিয়ে সুলতানকে সাহায্য করবেন। 3. বেতনের পরিবর্তন হিসেবে সামরিক নেতাদের বা উচ্চপদস্থ কর্মচারীদেরও অনেক সময় বেতনের পরিবর্তে ইকতা দেওয়া হতো। 4. শান্তি শৃঙ্খলা রক্ষা। আঞ্চলিক শান্তি শৃঙ্খলা রক্ষার সত্ত্বেও ইকতাদারকে ইকতা প্রদান করা হতো। 5. অতীত ঐতিহ্য রক্ষা। একাদশ শতকে সেলজুক তুর্কি সাম্রাজ্যে ইকতা ব্যবস্থা প্রচলিত ছিল, তাই ভারতবর্ষের তুর্কি সুলতানরা তাদের প্রাচীন ঐতিহ্য অনুসরণ করেই ইকতা ব্যবস্থা চালু করেছিলেন বলে মনে করা হয়। 6-5 সুলহ-ই কুল কি? প্রেক্ষাপট: হিন্দু প্রধান ভারতবর্ষের সুবিশাল সাম্রাজ্য গঠন ও তার স্থায়িত্ব রক্ষার জন্য আকবর সুলহ-ই-কুল নীতি গ্রহণ করেন। সুলহ-ই-কুল এর অর্থ হল পরধর্ম সহিষ্ণুতা। এই নীতি অনুযায়ী যে কোনো ধর্মের মানুষই স্বাধীনভাবে নিজ নিজ ধর্মাচরণ করতে পারবেন। রাষ্ট্র কারো প্রতি পক্ষপাত করবে না। দিন-ই-ইলাহি প্রবর্তন। সুলহ-ই-কুল নীতির বাস্তবায়ন হিসেবে আকবর দিন-ই-ইলাহি প্রবর্তন করেন। 7-1 আলাউদ্দিন খলজির বাজারদর নিয়ন্ত্রণ নীতি আলোচনা করো। আলাউদ্দিন খলজির সংস্কারগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বাজারদর নিয়ন্ত্রণ বা মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা। আলাউদ্দিনের বাজারদর নিয়ন্ত্রণ। পৃথক বাজার গঠন। আলাউদ্দিন বিভিন্ন ধরনের দ্রব্যের জন্য 4টি বাজার গঠন করেন। এগুলি হলো কৃষিপণ্য বাজার, মান্ডি, বস্ত্র ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার, সেরা-ই-আদল, কেন্দ্রীয় বাজার, দাস ও পশু বাজার। দ্রব্যমূল্য তালিকা। প্রজারা যাতে সঠিক দামে দ্রব্য ক্রয় করতে পারে তার জন্য আলাউদ্দিন দ্রব্যমূল্যের একটি তালিকা প্রকাশ করেন। শান্তির ব্যবস্থা। কোনো ব্যবসায়ী নির্দিষ্ট ওজন থেকে যতটা পরিমাণ দ্রব্য কম দিত ততটা পরিমাণ মাংস সেই ব্যবসায়ীর দেহ থেকে কেটে নেওয়া হতো। কোনো ব্যবসায়ী নির্দিষ্ট দামের অতিরিক্ত অর্থ নিলে কঠোর শাস্তি ব্যবস্থা করা হতো। রেশন ব্যবস্থা। দুর্ভিক্ষের সময় আপৎকালীন ব্যবস্থা হিসেবে আলাউদ্দিন রেশনের ব্যবস্থা রেখেছিলেন, যদিও তার আমলে দিল্লিতে কোনো দুর্ভিক্ষ ঘটেনি। কর্মচারী নিয়োগ। আলাউদ্দিন বাজারদর ব্যবস্থা দেখাশোনা করার জন্য দেওয়ান-ই-রিয়াসত ও সাহানা-ই-মান্ডি নামে উচ্চপদস্থ কর্মচারী নিয়োগ করেন। সাহানার দপ্তরে প্রতিটি দোকানি ও বণিকের নাম নথিভুক্ত করা হতো। তারপর 7-2 ঔরঙ্গজেব কিভাবে দাক্ষিণাত্য সমস্যার মোকাবিলা করেছিলেন? ঔরঙ্গজেবের শাসনকালে দাক্ষিণাত্যের বিজাপুর ও গোলকোন্ডা অনেক চেষ্টায় মুঘলদের দখলে আসে, ফলে মারাঠা ও দক্ষিণী মুসলিম অভিজাতরা মুঘল শাসনে যোগ দেয়। 7-2 অথবা শেরশাহের শাসন ব্যবস্থা আলোচনা করো। মাত্র 5 বছরের রাজত্বকালে শাসনক্ষেত্রে এক ধরন প্রতিভার পরিচয় রাখেন। শাসন পরিচালনা ও রাজস্ব ব্যবস্থায় তিনি কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নেন। কেন্দ্রীয় শাসন। কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় সম্রাট সর্বোচ্চ আসনের অধিকারী ছিলেন। দেওয়ান-ই-উজিরাত, দেওয়ান-ই-আর্জ, দেওয়ান-ই-রিসালাত এবং দেওয়ান-ই-ইনসা নামে 4 গুরুত্বপূর্ণ মন্ত্রীর সাহায্যে তিনি তার শাসনকার্য পরিচালনা করতেন। প্রাদেশিক শাসন। সুশাসন প্রতিষ্ঠার জন্য তিনি সমগ্র সাম্রাজ্যকে 47টি সরকার বা প্রদেশ, প্রতিটি সরকারকে কতকগুলি পরগনায়, প্রতিটি পরগনাকে কতকগুলি গ্রামে ভাগ করেন। প্রতিটি সরকারের শাসনকাজ দেখতেন সিকদারান এবং মুনসেফান। পরগনায় শাসনকাজ দেখতেন চৌধুরী, পাটোয়ারি, কানুনগো, আমিন প্রমুখ।
রাজস্ব ও শুল্ক ব্যবস্থা। শেরশাহ সাম্রাজ্যের সমস্ত জমি জরিপ করে জমির উর্বরতা শক্তি নির্ভর করে রাজস্ব আদায় করতেন। রাজস্ব আদায় করা হতো উৎপন্ন ফসলের 1/3 বা 1/4 অংশ। শেরশাহ কৃষককে জমি অধিকার হিসাবে পাট্টা নামে একটি দলিল দিতেন। এই পাট্টায় কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার, কৃষককে কত রাজস্ব দিতে হবে প্রভৃতি লেখা থাকত। তার বদলে কৃষক রাজস্ব দেওয়ার কথা কবুল করে কবুলিয়ত নামে অন্য একটি দলিল সরকারকে দিত। ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য সম্রাট অবৈধ অভ্যন্তরীণ শুল্ক প্রাচীর তুলে দেন এবং রুপি এবং দাম নামক স্বর্ণমুদ্রার প্রচলন করেন। ঘ. বিচার ও সামরিক ব্যবস্থা। সম্রাট ছিলেন সর্বোচ্চ বিচারক। বিচারের ক্ষেত্রে সকলকে সমান চোখে তিনি দেখতেন। তিনি সেনাবাহিনীর ওপর নিয়ন্ত্রণ রাখতে দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেন। জনহিতকর কাজকর্ম। শেরশাহের যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাতে বাংলায় সোনারগাঁ থেকে উত্তর পশ্চিম সীমান্তে পেশোয়ার পর্যন্ত একটি সড়ক নির্মাণ করেন, যার নাম ছিল সড়ক-ই-আজম জিটি রোড। তাছাড়া আগ্রা থেকে যোধপুর এবং চিতোর পর্যন্ত ও লাহোর থেকে মুলতান পর্যন্ত কতকগুলি রাস্তা তৈরি করেন। পথিক ও বণিকদের বিশ্রামের সুবিধার জন্য রাস্তার ধারে সরাইখানা ও জনগণের কল্যাণে ঘোড়ার মাধ্যমে ডাক যোগাযোগ ব্যবস্থা উন্নতি করেছিলেন। মূল্যায়ন। শেরশাহ 5 বছরের শাসন ব্যবস্থায় যে আধুনিকতার ছাপ রেখে যান তা পরবর্তী শাসকদের কাছে পথনির্দেশক রূপ ছিল। 7.3 মধ্যযুগে ভারতে দেশের ভেতরের বাণিজ্যের ধরনগুলি কেমন ছিল তা লেখো। মধ্যযুগে ভারতে দেশের ভেতরে স্থলপথ ও জলপথ ধরে বাণিজ্য চলত। কৃষিজ পণ্য, বস্ত্র সামগ্রী ছাড়াও নানা ধরনের জিনিসপত্রের বেচাকেনা চলত। যুগে দেশের ভেতরে বাণিজ্যের স্বরূপ এক স্থানীয় বাণিজ্য। স্থানীয় বাণিজ্য চলত গ্রামের হাট ও মেলাগুলোকে ঘিরে। কাঁচামাল ও খাদ্যশস্য গ্রাম থেকে শহরে পাঠানোর বিনিময়ে শহর থেকে গ্রামে আনা হতো বিভিন্ন ভোগ্যপণ্য ও শিল্পজাত সামগ্রী। আন্তঃপ্রাদেশিক বাণিজ্য। দেশের ভেতরের একটি প্রদেশের সঙ্গে অন্যান্য প্রদেশের বাণিজ্য চলত। বাণিজ্যিক পণ্যের মধ্যে ছিল শৌখিন জিনিসপত্র, খাদ্যশস্য ও বস্ত্র। 2 বাণিজ্য মাধ্যম। স্থলপথ। 2টি সড়কপথ হলো 1 পূর্ববঙ্গের সোনারগাঁও থেকে লাহোর পর্যন্ত বিস্তৃত সড়কপথ, 2 আগ্রা থেকে বুরহানপুর পর্যন্ত বিস্তৃত সড়কপথ, 3 জলপথ। উত্তর ভারতের গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র এবং দক্ষিণ ভারতের কৃষ্ণা, কাবেরী, গোদাবরী ইত্যাদি নদী ও তাদের শাখা নদীগুলো ধরে বাণিজ্য চলত। 3 বণিক। দেশের ভেতরে বাণিজ্য করত সুরাটের বাহারজি, বোহারা, গোলকুণ্ডের মীর জুমলা, দক্ষিণ করমণ্ডলের মলয় শেট্টি, বাংলার জগৎ শেঠ প্রমুখ। এছাড়াও পূর্ব ভারতে আর্মেনিয়ান, পশ্চিম ভারতে পারসিরা বাণিজ্য করত। 7.3 অথবা শাহজাহানাবাদের নাগরিক চরিত্র কেমন ছিল। সূচনা। শাহজাহান আনুমানিক 1639 খ্রিস্টাব্দে শহরটি নির্মাণ করেন। এটি ইসলামীয় ও হিন্দু শাস্ত্র অনুযায়ী পরিকল্পিত একটি শহর হিসাবে আত্মপ্রকাশ করে। শাহজাহানাবাদের নাগরিক চরিত্র। 1 মিশ্র প্রকৃতি। শাহজাহানাবাদের নাগরিক বসতি ছিল মিশ্র প্রকৃতির, অর্থাৎ এখানে শ্রেণীর মানুষ বসবাস করত। 2 বাসস্থানগত। শাহজাহানাবাদ নগরে ধনী বণিকরা টালি দিয়ে সাজানো ইট ও পাথরের বাড়িতে বাস করত। সাধারণ ব্যবসায়ীরা নিজেদের দোকানের ওপরে বা দোকানের ভেতরের ঘরে থাকত। আবার সাধারণ সেনা, দাসদাসী, কারিগর শ্রেণীর মানুষরা থাকত মাটি ও খড়ের তৈরি কুঁড়েঘরগুলিতে। 3 সামাজিক সমতা। শাহজাহানাবাদে বসতি এলাকার মধ্যে কোনো বিভাজন ছিল না। একই মহল্লাতে উচ্চপদস্থ আমিরের পাশে গরিব কারিগররাও বাস করতে পারত। 4 সংস্কৃতিগত উৎসবগুলি হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের লোকেরা একসঙ্গে পালন করত। যেমন দেওয়ালির সময় হিন্দু মুসলিম একত্রে সুফি সাধক শেখ নাসিরুদ্দিনের চিরাগ-ই-দিল্লি দরগায় আলো জ্বালতেন বা শিয়া সুন্নি এক হয়ে মহরম পালন করতেন। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশনের পিডিএফ এবং অন্যান্য সাজেশনের ফ্রি পিডিএফগুলো কালেকশান করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।